করলেও মাজার জিয়ারতের রীতি অনুসরণ তিনি করলেন না এবং মাজার জিয়ারত নিয়ে জামায়াতের কি কোনো ভিন্ন মত আছে কিনা। তার নিজের বাড়ি জামায়াত আমির সাহেবের বাড়ি সিলেটে এবং আমাদের বড় বড় রাজনৈতিক দল বাংলাদেশে যারা ছিল আওয়ামী লীগ বিএনপি তারা সবাই সিলেটের ওই হযরত শাহজালালের মাজার থেকে শুরু করেন, সেই জিনিসটাও তিনি অনুসরণ করলেন না। মানে এইটা কি এই যে জামায়াতের এই মাজার জিয়ারত নিয়ে তাদের কি কোনো ভিন্ন মত আছে কিনা কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শাহেদ ভাই যত সুন্দর করে বললেন এবং যেভাবে বিএনপিকে ধারণ করছেন, বিএনপি যদি শাহেদ ভাইকে ধারণ করতে না পারেন এটা বিএনপির ব্যর্থতা। শাহেদ ভাইয়ের মতো লোকদেরকে আসলে পার্লামেন্টে নিয়ে যাওয়া উচিত ছিল নমিনেশন দিয়ে, তাহলে দেশ উপকৃত হতো। এটা আমার অন্তঃস্থল থেকে বললাম। এবার দ্বিতীয় কথা বলি, একটা কথা বললেন উপমহাদেশে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, এটা নিয়ে আমার চরম অবজেকশন। ধর্ম কোনো ব্যবহারের জিনিস না, এটা প্রসাধন সামগ্রী না। এবং এটা যারা করবে, ওই আমরা অনেক সময় বলি না, এটা যারা করবে তারা ঠিক যে ফলটা সেটা পাবে। সেটা 1996-এ দেখছেন কীভাবে তসবি এবং কীভাবে বোরকা নিয়ে আসছে। এবারে আপনার এখানে বলি যে আরেকটা জিনিস বলে রেওয়াজ। শোনেন, পাকিস্তান যখন ভাগ হয় তখন 1947 সালে মানুষের মুখে মুখে একটা কথা ছিল, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেখানে কিন্তু এই কথা দেখেন আবার বোঝেন, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। এই পাকিস্তানের যারা বাংলাদেশের মানুষ তারা কি বিড়ি এবং পান খেতে অভ্যস্ত ছিল। এবং সেই জন্য কিন্তু এখানে ধর্ম নিয়ে দ্বিজাতি তত্ত্বের উপরে যখন একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ধর্মীয় স্লোগান ছিল না। আপনি জিনিসটা খেয়াল করে দেখেন। তবে আমি এটাও আপনাকে বলি, উনি যার কথা বললেন যে বলছে যে সিগারেট খেয়ে 2 কোটি হয়েছে, সেটা আমি ডিজন করি, আমি নিন্দা এবং আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। এই ধরনের স্টেটমেন্ট কারো কাছ থেকে আসা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। এবার আপনি যেটা বলছেন দেখেন, তারেক রহমান সাহেবের কথা দিয়েই আমি আপনার কথার উত্তর দিই। তারেক রহমান সাহেব ওখানে স্টেজে একজনকে ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন এই সারা পৃথিবীর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাবার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেহেশতে দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো? এক সপ্তাহ আগে সেই ঘরে আমার প্রাণপ্রিয় মানুষ, উনি বাংলাদেশ জামাত ইসলামের আমির, উনি কিন্তু সেই আল্লাহর কাছে গিয়েই তার ঘর মানে তাওয়াফ করে, জিয়ারত তার তাওয়াফের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নিয়ে তাওয়াফ করে ওমরা হজ পালন করে তিনি এসেছেন। এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে আমরা বলি যে সর্বসময় আপনি আমাদেরকে কি দেখান, সাহায্য করেন এবং সেই বার্ডেন দিয়ে না যে বার্ডেন আমি বহন করতে পারবো না। এটা কিন্তু সর্বসময় চাই, ইলেকশনের আগে না, ইলেকশনের পরে না, ইলেকশনের ওই একটা গল্প সবসময় মনে হয়, আপনারাও বোধহয় দেখছেন টিভিতে একসময় একটা অ্যাডভার্টাইজ দেওয়া হতো ভোটের সময়, ভোটে যাওয়ার আগে 7 আপ খাওয়াচ্ছে, 7 আপ খেয়ে ভোট দিয়ে আসলে এসে আবার বলছে আমাকে ওই পানিটা দাও। এবার পানি খেয়ে বলতে এই স্বাদ তো ওইরকম না, ওই ফস করা শব্দ, সেই পানি দাও। সো ভোটের জন্য পার্টিকুলারলি আপনি ধর্মকে ইউজ করবেন, এটা যদি আপনাদের মানসিকতা কারোই হয়ে থাকে, এটা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমি এর কড়া প্রতিবাদ জানাই। কারণ আমরা সবসময়, যেমন উনি বললেন জনাব তারেক রহমানের মাথায় উনি বলতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে উনি প্রতিদিন এই রিচুয়ালটা অ্যাজ এ মুসলমান হিসাবে। এবং আরেকটা জিনিস আমি খুব ভালো লাগছে আমার, দেখেন সেদিন একটা অনুষ্ঠানে ডক্টর জোবেদা তারেক রহমানকে ডেকে কানে কানে কি যেন বললেন। তারেক রহমান সাহেব আবার কি করলেন, তার মেয়েকে কানে কানে বললেন, কি বললেন, এবং তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের মেয়ে মাথায় কাপড় তুলে দিলেন। তার মানে কি, বাবা মা তো এইটাই বাবা মা। আপনি এই বাবা মার কাছেই তো দেশ কি চাবেন, দেশ নিরাপত্তা চাবেন না, যে খালি ইসলাম মুখে বলবে না, যে পালন করবে। যেমন জামাত ইসলাম সম্পর্কে অনেকেই বলে বাংলাদেশ জামাতে ইসলামী খালি এই জিনিসটা ওই প্রথম দিন না, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। যেমন আজকে উনি আর একটা উত্তর দিয়ে দিই, যে ভাই যেটা বললেন এই বেহেশতের কথা, ওটাকে আমি বলে দিই। শোনেন, বই তো দেওয়া হয় সবাইকে, আর বই যদি পরীক্ষার আগে আপনি বই না পড়েন তাহলে কি পরীক্ষা পাস করবেন? করবেন না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোরআন এবং সুন্নাহ দিলেন, কোরআন আর সুন্নাহ যদি পালন না করেন আপনি কি বেহেশতে যাবেন? তো এই যে যাওয়ার কথাটা, উনি তো ওনার কথাটাকে কন্ট্রাডিক্ট করতেছেন। উনি কি জন্য সিলেটে গেলেন? পবিত্র ভূমি, আল্লাহর ব্লেসিং এর জন্য। আর সেই আল্লাহর ব্লেসিং এর জন্য আল্লাহ তো আপনাকে 2টা জিনিস দিল, কোরআন এবং সুন্নাহ। সেই অনুযায়ী চলবে। এবং ওনার ভাষণের মধ্যে উনি বললেন যে আমরা মদিনার মতো করে এদেশে ইসলাম কায়েমের মতো করে ইসলাম কায়েম করবো। মহাসচিব কিছুদিন আগে বলছিলেন শরিয়া কায়েমের কোনো জিনিস বিএনপিতে নাই, পরে আবার তিনি আবার চেঞ্জ করে বলছেন না, আমরা ক্ষমতায় গেলে শরিয়ার বিপক্ষের কোনো কিছু করব না। তার মানে কি, একটা মধ্যমপন্থা দল হিসাবে জামাত ইসলাম এবং বিএনপিকে পার্থক্য করার কিছু নাই, কিন্তু নিজেদের মধ্যে এইভাবে না করে সামনে কিভাবে মুভ ফরওয়ার্ড করবে। জামায়াত ইসলামী মধ্যপন্থা, জামাত ইসলামীও কি মধ্যপন্থার দল? অবশ্যই, কারণ কোরআন নিজে বলতেছে যে তোমরা ইসলাম হচ্ছে মধ্যমপন্থার দল। তো জামাত ইসলাম যেহেতু বলতেছে কোরআন এবং সুন্নাহ, এই দেখেন আপনাকে একটা সাউথ ব্লক আপনাকে রাইটিস বানাতে চায়। এই বয়ানটা কার্ডটা আপনি ধারণ করতেছেন, আপনাকে রাইটিস সারা পৃথিবীতে কাকে বানানো হচ্ছে? আপনি একটা জিনিস চিন্তা করেন তো, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তিনি হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হয়ে গেলেন নিজে নিজে ঘোষণা দিয়ে, তাহলে ইজ হি রাইটিস্ট? আর যারা ইসলামের কথা বলবে তারা রাইটিস্ট? যেখানে আল্লাহ বলতেছেন মধ্যমপন্থা, সেখানে কি আমি আপনি রাইট বা লেফট করার কোনো সুযোগ আছে? নাই।
আচ্ছা, ওই হিসাব করে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে আসছে খালি না মধ্যপন্থা সবসময় দেখবেন কোন এক্সট্রিম জিনিসটা জামাত ইসলামের মধ্যে দেখেন আপনি একটা জিনিস দেখেন সিরিজ বোমা হামলা সেটা করছিল বাংলা ভাই তারা জামাত ইসলাম না সে বাংলা ভাইয়ের কি বিচার করে সে বাংলা ভাই কারা তৈরি করছিল দেখেন না, তাহলে সেই হিসাব করে ইসলামিক বাংলা ভাইদের যে দল সেটা তো একটা ইসলামিক দল না। এবার আপনাকে আমি বলে দিচ্ছি সেই তার সাথে কে জড়িত ছিল দাদেন আলমগীর কবিররা। আলমগীর কবির কোন দলের মন্ত্রী ছিল? আরেকটি আর বেশি কিছু বলেন না, এটা আমার কাছে পুরা আপনি যদি চান যে সেই সময় সিআইডির যে রিপোর্ট আছে সব কিছু আছে, চার্জশিট দেওয়া আছে। বাংলা ভাইরা এবং বাংলা ভাই কেন উত্থান করালে সেটা বলে দিই। সর্বহারার যখন অত্যাচার নাটোর এবং আওয়ামী লীগে রাতের বেলা মানুষকে খালি যাদের টাকা পয়সা আছে তাদেরকে জবাই করতেছে, ওই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আলমগীর কবির সাহেবরা এই বাংলা ভাইদের উৎপত্তি করলেন, যে বাংলা ভাইরা পরবর্তীতে ফ্যানাটিজম হয়ে গেল। আমি এখানে বাংলা ভাইটার একটা উদাহরণ দিলাম এই কারণে, ফ্যানাটিজমের কোনো জায়গা ইসলামে নাই। এবং বাংলাদেশ জামাত ইসলাম কেন, কোনো ইসলামিক মানুষ, কোনো মুসলমান কখনোই কোনোদিন কোনো এক্সট্রিমিজমকে সমর্থন করতে পারে না। আচ্ছা, সেই হিসাব করে কিন্তু যেই বিতর্কটা এখন নতুন করে আবার সামনে আসছে যে জামায়াতে ইসলামী তাদের পরিকল্পনা ছিল ইসলামী দলগুলো সবাইকে একটা বাক্সে যেন তাদের ভোটগুলো পড়ে, সেই জায়গায় তাদের মধ্যে আবার আমরা দেখলাম ফাটল। এবং আজকে হেফাজতে ইসলামীর আমির তিনি আবার ইসলামী আন্দোলন তাদেরকে সাধুবাদ জানিয়েছে যাতে জামাত ইসলামের সাথে তাদের জোটটা শেষ পর্যন্ত হয় নাই বা ভোট তাদের সাথে হচ্ছে না। সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনবো। তার আগে শাহিদ আলম আপনাকে জিজ্ঞেস করি যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে গত রাত থেকেই শুরু হয়েছে ভোটের আপনার আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের মধ্যে ভোটের যে যুদ্ধ আমরা বলি, ভোটের যে আনন্দ উৎসব আমরা বলি, সেই আনন্দ উৎসবের বহুদিন পর বাংলাদেশে সেই রকম একটা জায়গায় সেরকম একটা দিন শুরু হবার কথা আজকে ভোটের আলো যখন ফোটে তখন থেকে। আপনার কি মনে হচ্ছে যে এই ভোট যখন বাংলাদেশে হচ্ছে, এই ভোট আজকেও যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি, একজন আমাকে জিজ্ঞেস করে, এটা তো প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, একজন সাংবাদিক হিসেবে আপনাকেও এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে যে ভোট কি আসলেই হবে? আপনি কোনো সংখ্যা দেখেন এখন পর্যন্ত? দেখুন, সবচেয়ে স্ট্যাবল সরকারের অধীনে নির্বাচনের আগের দিনেও মানুষের সংশয় থাকে ভোট কি হবে কিনা। ভোট হওয়ার পরেও এই আলোচনাটা তৈরি হয় যে এই সরকার টিকতে পারবে কিনা 5 বছর, চালাবে কেমনে। সুতরাং আমি এটাকে খুব স্বাভাবিক একটা ওয়ারিনেস দেখি। সব রাজনৈতিক দল মাঠে, সরকার মাঠে, এভরিথিং ইজ ক্লিন। এইখানে ভোট না হওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা আমি যেটা বলি সেটা হলো ভোট হইতে হবে। ভোট হওয়া ছাড়া বিকল্প নেই। এদেশে যদি ভোট না হয় এই দেশ দীর্ঘমেয়াদে আমরা যারা এই কামড়াকামড়ি করছি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা এখন ছাগলের 3 নম্বর বাচ্চা হব। সুতরাং ভোট হইতে হবে। আমি সে আলোচনা করবো। তবে শাহরিয়ার ভাইকে একটু ধন্যবাদ দিই, উনি আমাকে রেসপেক্ট দিয়েছেন। আমি ওনাকে সমীহ করি, যদিও ওনার সাথে নানা রকম উত্তপ্ত বাক্য বিনিময়, আমি বাক্য বিনিময় করছি না, কিন্তু একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি। উনি যে মুখ খুশকে একটা কথা বলে ফেলেছেন, এটা না বললেই নয়। যেমন হাত মে বিড়ি মুখ মে পান লোটে লেঙ্গে পাকিস্তান। মুখ ফসকে না, জেনে শুনে বলছে। আপনি মুখ ফসকে না, আমি জেনে শুনে বলছি। ওটা ছিল পাকিস্তানিদের স্লোগান যারা এই বাংলাদেশ চায়নি। হাত মে বিড়ি মুখ মে পান লোটে লেঙ্গে পাকিস্তান। 47 সাল তো বাংলাদেশের প্রশ্নই আসেনি ভাই। ওইটাকে এইভাবে প্রোভাইড 47 সালে প্রেক্ষাপটে বলা। আপনি 47 বলছেন না? আমি তো বলছি বোধহয় 47। আপনি আমার মনে হয় আচ্ছা, আমি তাহলে আপনাকে 47 এর কথা বলছি। 47 সালে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তান এবং ইন্ডিয়া দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তানের ভাগ হয়। তখন কিন্তু মানুষের মুখে ইসলামিক স্লোগান পানি, তখন কি আমাদের আঞ্চলিক স্লোগান সেই স্লোগানটাই ছিল। সেটাই আমি আপনাকে বোঝাতে চাই। এই স্লোগানটা রিপিট হয়েছে 71 সালে। না, এরকম কিছু নাই। এরকম স্লোগান রিপিট হয়েছে 71 সালে। না, এরকম করে 71 তো এবার নিয়ে যারা আসেন না। বলতেছে হাত মে বিড়ি মুখ মে পান, এটা 47 এর কথা, ওটাকে 71 নিয়ে আসেন। এটা ওই একই রিপিটেশন এই নির্বাচনে। উনি এক কথা বলছেন ঠিকই যে জামাত তো মধ্যপন্থা দলে চলে এসেছে, তারা তাদের লোগো পরিবর্তন করে ফেলছে। আপনি দেখছেন কিনা, হুকুমতের দিন নাই কিন্তু এখন ওই যে ইসলামিক যে কি বলে একটা চেঞ্জ করা হয়নি, প্রস্তাব করা হয়েছিল, চেঞ্জ করা হয়নি। এটা আপনার একটা মিসলিডিং। না, আমি ছবি যা দেখছি দেখেন, আপনি এখন দেখেন, এখন আপনি গুগল করেন না, আপনি গুগল করেন না, জামাত ইসলামের লোগোতে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন গুগল হুকুমতের দিন তাদের লোগো চেঞ্জ করে ফেলছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা রাজনৈতিক দল যদি বলে যে রোকন ছাড়া নাকি নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা বিধিনিষেধ ছিল, তো কৃষ্ণনন্দী তো রোকন না, তাই না? তো তাকে, এবং হিন্দু, সে বলছে হরিকৃষ্ণ হরিবোল দাড়িপাল্লা টেনে তো আপনি কিভাবে এটাকে আর ইসলামপন্থী দল বলবেন, তাই না? তো সেই হিসেবে ওই যে আপনি মাথার উপর দেখেন না, ওই যে মাথার উপর দেখেন, ও আচ্ছা দেখেন ক্যামেরায় দেখেন, ওই তো লেখা তো, কিন্তু মাথার উপরে যে এটা কি আমাদের শুনেন, প্রস্তাবিত ছিল কোনটা? এটা প্রস্তাবিত ছিল এইটা, এই দেখ প্রস্তাবিত ছিল এইটা, এটা তো করা হয়নি, হয় না। বাট আপনি এখন যেটা বার করলেন এটা আমাকে দেন না, আমি দেখাচ্ছি। আমার হাতে ক্যামেরাটা দেন না, কোনো সমস্যা নেই। আমরা একটু জুম করে দেখাতে এই যে আপনার বিতর্ক জায়গাটা, এই যে দেখেন আমার বিতর্ক হচ্ছে এখানে জামাত ইসলামের যে লোগো, এখানে আপনিও দেখেন যে ওই যে রোজার সময় যেটা আমাদের এটা আগে ছিল না, না দেখেন আপনি আগে হুকুমতের দিন, না আমাদের বাংলাদেশ জামাত ইসলামে হুকুমতের দিনে বাংলাদেশ জামাত ইসলামের হচ্ছে এই দেখেন
কোনটা? এই যে বাদিকেরটা, হ্যাঁ। ওইটা তো নাই এখন। না না, তা এই ওই যে- আপনারা এখন যেটা বললেন যে জামাত ইসলামের আমিরের পিছনে দেওয়া ছিল, তো এই নতুনটা সেটাতে প্রস্তাব করা হ্যাঁ, হয়েছিল। নতুনটা তো তাহলে এটা হয়েছে। কবে সাথে সাথে এই কাজে এই যে আপনি তাহলে কি জামাত করেন? আমি জামাত করি না, তো আপনি এই কি শাহরিয়ার বিএনপি ভাই করেন? জামাত করেন, এটা কোনো তাহলে আপনি কথা? বিএনপি করেন? হ্যাঁ, আমি তো আপনি বলছি। যেভাবে অন করতেছেন, আমরা রাজনৈতিক বিশ্লেষক, একজন একজনকে বিএনপি জামাত না বানায়। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি যেটা বলছি ওই যে কড়া কথা তো কড়া কথা না, না, প্রকাশ্যে জিনিসটা প্রকাশ্যে এটা হয়ে fine, যাচ্ছে। okay, fine, এখন অসুবিধা আমরা এটা মুখে না বললেও মানুষ কিন্তু ধরে নিবে, পারসেপশন আছে। কেউ তো এটা তো বেগম খালেদা জিয়ার কথা, শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, তাই না? ভোটটা একটা দিকে আমি দিতে তো হবে, একবারে perception রাখতে আমি হবে। তো ঘোষণা দিই বলছি যে আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই। তোমরা আপনারা আমাকে ইউনিভার্সিটিতে দেখছেন, জীবনে কোনোদিন ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের মিছিলে দেখছেন? দেখি, আমি করি নাই, এখনো পর্যন্ত আমি রাজনীতি করি না। কিন্তু আমার দেশের প্রয়োজনে আমি 5 তারিখের পরে মনে হয়েছে, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি আমরা এই দেশে পুনরুত্থান চাই না, আমাদের এই দেশে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মধ্যে পক্ষ বিপক্ষ তৈরি করতে হবে, এবং সেই পক্ষ বিপক্ষ তৈরিতে যদি একজন দুইজন ভূমিকা রেখে থাকে, শাহেদ আলম তাদের মধ্যে একজন। সেই পক্ষ বিপক্ষের জায়গায় আপনি জামাতকে কোনো সময় রাখতে চান না? না, আমি কোনোদিন রাখতে চাই না, ওই একই কারণে যে হাত মে বিড়ি মুখ মে পান লোকে লেঙ্গে পাকিস্তান, বিকজ দে আর নট আওয়ার ফোর্স, দে আর পাকিস্তানের ফোর্স। কি বলেন ভাই, কি আপনি তাহলে বিএনপি তো তৈরি হলো মুসলিমদের দিয়ে, তাহলে বিএনপি তো জামাত না হচ্ছে পাকিস্তানের না না, তাহলে force। সাজিদ তো তো এই জন্য- বিএনপিতে ছিল। আপনি এটা বলেন, সাজিদদের দিয়ে তো বিএনপির প্রথম প্রধানমন্ত্রী জিয়াউর রহমান যে মুসলিম লীগ এবং জাদু মিয়াদেরকে দিয়ে বিএনপি তৈরি করলো, তাহলে আপনি সেই বিএনপি গ্রহণ করেন? তাহলে আজকের যে বিএনপি, সেই বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি না? আপনি এটা বলেন, আপনি এটা বলেন যে তাহলে আপনারা যে নতুন বিএনপি তৈরি করতে চাচ্ছেন, সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শের বিএনপি না, আপনাকে নতুন মডিফাইড বিএনপি তৈরি করতে চাচ্ছেন, শাহরিয়ার যে ভাই বিএনপির কি- সাথে ওটার কোনো সম্পর্ক নাই। শাহরিয়ার ভাইকে আমি এত পছন্দ করি কেন? উনি একদম টু দ্য পয়েন্ট কথা বলেন এবং খুব না, ইয়ে করে আমি কথা তো- বলেন। আপনার তাহলে তো আপনি জ্ঞান বলেন, আলাদা। তাহলে আপনি বলেন জ্ঞান গোলাম আপনি তো আজম, না বললেন। শাহরিয়ার ভাই, আপনি বলেন সাংবাদিক মওদুদি যে ইসলাম কায়েম করতে চেয়েছিল, আজকে জামাত ইসলাম সেই ইসলাম করছে কিনা? আপনার সাংবাদিক এই কথা আমি বলি বলেন। গোলাম আজমের যে ইসলাম, সেই ইসলামকে আজকে ডক্টর শফিকুর রহমান করছে। মুসলমান হিসেবে এই কথা বলাটাই উচিত না, কারণ মুসলমান ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দেখা দিয়েছেন, ইসলাম একমাত্র শুধু আল্লাহর জন্য। আর কারণ মওদুদি সাহেবের কি, মওদুদি সাহেব একটা তাফসীর করছে, দেলোয়ার হোসেন সাইদি তো তাফসীর করছে, তাই বলবো দেলোয়ার হোসেন সাইদির ইসলাম আর মওদুদির ইসলাম গোলাম আজম সাহেব তাফসীর করছেন। তাফসীর মানে কি? ইবনে কাসির তাফসীর করছেন, তার মানে কি আমি বলবো ইবনে কাসির ইসলাম না? এটা হচ্ছে কি, শুনেন আমি এটা তো আমি বলছি না, আপনারা এখানে ইসলামিক মুরব্বিরা বলছে যে জামাত ইসলামী তাফসীর মানলে ইসলাম থেকে আরে খারিজ বাবা, হয়ে সেটা তো যেতে শেখ হবে। হাসিনাকেও আপনি কাউমি মাদার বানায় ফেলে দিছিলেন, যে সেরকম তো আপনি মুসলমান পাচ্ছেন পৃথিবীতে। এই ইসলামের মধ্যে থেকে কি আপনি একটা জিনিস শোনেন, আমাদের এই ইসলামের মধ্যে থেকে নবী করিম ইসলামের যে নাতিদেরকে, দৌহিত্রদেরকে নিহত করছিল কেউ? অন্য কেউ করছিল না? না, কে করছিল? সে নিজেদের লোকজন। ইয়াজিদ কার মুয়াবিয়া রাদিয়াল্লাহু, মুয়াবিয়ার নামের পরে কি আছে? রাদিয়াল্লাহু আনহু। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তো ইসলামের অংশ, আপনি কেন এইভাবে পৃথক করতে চান? কোন আচ্ছা। লোক বললো সেটা না, আপনি হিসাবে কি আমাদের দায়িত্ব? না, না, আমি পৃথক ইসলাম করি নাই। কায়েম করতে গেলে আপনি কোরআন এবং বলছেন- সুন্নাহর বাইরে করতে আপনি পারবো বলছেন যে এটা না। জিয়াউর রহমানের যে আপনি তো বলতেছেন যে এই আমরা- ৭১ নিয়ে কথা বলার জন্য জামাতকে আলাদা করতেছেন। ৭১কে তো ধারণ করলো এবং মুসলিম লীগকে ধারণ করলো কে? জিয়াউর রহমান। তাহলে মুসলিম লীগকে যদি ধারণ করে জিয়াউর রহমান, জাদুমিয়াকে যদি ধারণ করে জিয়াউর রহমান, সাজিদকে ধারণ করে জিয়াউর রহমান, আব্দুর রহমানকে ধারণ করে জিয়াউর রহমান, ইউসুফ ইবনে কামালকে, এই লিস্ট তো শেষ করা যাবে না। তাদেরকে যদি ধারণ করে যারা পাকিস্তানকে সমর্থন করছিল, সেই দলে কি আপনি সমর্থন করে আবার বলতেছেন না ৭১-এর জন্য আমি জামাতকে দেখতে পাই? তাহলে কি দ্বিচারিতা হলো না? তাহলে আপনি হয়তো নতুন একটা বিএনপি তৈরি করছেন, যে বিএনপি ওই বিএনপি না। না, প্রথমত আমি বিএনপি তো না না, করি নাই। আপনার যে কথা, আপনি তাহলে বিএনপিকে সমর্থন করবেন কি? যে জিয়াউর রহমানের 19 দফায় আর বিএনপি নাই? আচ্ছা, আপনার যুক্তিটা একটু শুনি। আপনি কেন এদেরকে আমি বিরোধী বলি, দল হিসেবে বা তাদের উনি বিরোধী যে হিসেবে? কথাটা বলছেন এটা যুক্তিতে ধোপে টেকে না, কেননা কেউই রাজনীতিতে তার অতীত জায়গাতে নেই। যেমন জামাত ইসলামী নেই, যেমন তেমনি আপনার বিএনপি নেই, আবার নাহিদ ইসলামও নাই। নাহিদ স্ট্যাটাস দিছিল যে বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, এই শক্তিকে কোনোদিন আমরা রাজনীতিতে স্পেস দিব না। আজকে উনি বলে ফেললেন স্বাধীনতার মহান কি জানো সেনাপতি। তো কেউ তার জায়গা নাই, রাজনীতি এত নোংরা একটা খেলা, তাই না? তো সেই জায়গায় আমি কেন বিএনপির না না, আপনার কথা বলতে তাহলে কেউই নাই, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে বিএনপিও নাই, হ্যাঁ, আপনার কথা এবং বলতে জামাত আপনি ইসলাম আছে। 100% ধারণ right। করেন, তাহলে ৭১-এর জামাত ইসলাম যদি না থাকে, তাহলে আপনি বিরোধিতা করেন কেন জামাতে? আপনি- জামাত তো পরিবর্তন হয়েছে। আপনি 100% না, না, আমাকে বলেন, বিএনপি যদি পরিবর্তন হয়ে থাকে, জামাত পরিবর্তন হলো, এনসিপি পরিবর্তন হলো, তাহলে জামাত ৭১-এর জামাত নাই, তাহলে এই জামাত আপনি বিরোধিতা করছেন কেন? ওকে, না, আপনি বলেন, আপনি আপনার কথাতে আমি বলছি, আমি আপনি তো বলেন পরিবর্তন হলো, তো আমি আপনি তো তো বলতে বিরোধিতা করেন যাচ্ছি, না। আমি তো বলতে যাচ্ছি যে জি, বলেন। জামাতের বিরোধিতার কারণে এটা হইতেই পারে যে এখন আপনি কেন মানে এটাকে কি বলে, সব মেয়ে তো সুন্দর, আপনার বউকে কেন পছন্দ করলেন? তো এটার তো ব্যাখ্যা নাই, তাই না? কারণ হচ্ছে আমি এটা পছন্দ করি, মানে সমালোচনার কারণে সমালোচনা করা, তাই তো? না। রাজনীতি কিন্তু সেই জিনিস না, সমালোচনার কারণে সমালোচনা করেন না, No, 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 গঠনমূলক শাহরিয়ার সমালোচনা ভাই করেন। আপনি আমাকে বলতে দিচ্ছেন না। আচ্ছা, sorry, বলেন। ওকে, সেটা হলো যে বাংলাদেশে দেখতে হবে যে কার ভিশন আছে। বাংলাদেশ রাষ্ট্র 5 তারিখের পরে একটা ডেঞ্জারাস শেপে চলে এসেছে। সেই শেপে একদিকে আপনাকে দেখতে হবে যে 5 তারিখের পরপরই আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই রাষ্ট্রকে 24-এর যে অভ্যুত্থান, সেটাকে 71-এর অর্জনের সাথে কাটাকাটি করে দিয়ে সমপরিমাণ মর্যাদা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করা হলো যে 24 দিয়ে কেমনে 71 ঢেকে ফেলা যায়। আমরা দেখলাম যে এই বাংলাদেশ রাষ্ট্র যেসব মৌলনীতির উপর টিকে আছে, সেই জায়গাগুলোতে সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি এইটাকে তারা সাকসেসফুল হয়। তা আমি বললাম না, বিড়াল বাসরাতে মারতে হয়। প্রথমবার আমরা যখন দেখলাম যে আমাদের স্বাধীনতা দিবস কিংবা অন্যান্যদের প্রাককালে, বিজয় দিবসের প্রাককালে এগুলো মাথা ছেড়ে দিয়ে উঠছে, তখন
আমরা বলা শুরু করলাম যে না 71 জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, 71কে যদি আপনি ওন না করেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না থাকলে বিএনপি রাজনীতি থাকে না। আপনি দল হিসেবে বিএনপি রাজনীতি টিকিয়ে রাখবেন না এই উক্তি ফরিয়াদের বয়ানে আপনি যোগ দিবেন। বিএনপি তার অবস্থান নিচ্ছে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেই মর্যাদাটা স্বাধীনতাকে তার সমুন্নত রাখছে। আমি কেন বিএনপি সমর্থন করলাম? ঠিক এই কারণে। আর একটা কারণ হলো যে তারেক রহমান, আমি ওনার পিয়ার না, আমি ঠিক জানিও না, ওনার সাথে আমার এই সংশ্লিষ্টতাও নেই, কিন্তু উনি যে ভিশন পলিসি দিয়েছেন রাষ্ট্রের জন্য, আমি 2022 সাল থেকে শুনছি যে বাংলাদেশ একদম পরিবর্তন হবে, পরিবর্তন হইলে আমরা 25 কোটি গাছ লাগাবো, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না, এই কথাগুলো শুনছি এবং তখন শুনতে আমার কানে কষ্ট হতো এবং বিরক্তি লাগতো যে আপনি কি আকাশ কুসুম কল্পনা করেন, আপনি একটা ভোটে আসতে পারতেছেন না, শেখ হাসিনাকে ফেলতে পারছেন না, আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলছেন। কিন্তু উনি জানতেন যে কোনো না কোনো একদিন পরিবর্তন হবে এবং পরিবর্তন হলে আমাদের এই কাজগুলো করতে হবে। সো আমি যখন দেখছি একটা দলের হাতে একজন ভিশনারি লিডার আছেন, আজকে তারেক রহমান নির্বাচনের প্রচারণা করতেছেন, উনি কিন্তু ডায়াসের সামনে কথা বলছেন না, উনি হাঁটতেছেন আর কথা বলতেছেন, ঠিক যেন স্পোর্টসই একটা ভাব, উনি ইন্টারাক্ট করতেছেন। বাংলাদেশে তো এগুলো নাই, সব স্টাইল কিংবা এই ধরনের নতুনত্ব। এবং এমন না, জামায়াত ইসলামী দেখেন তাদের পলিসি দিচ্ছে একজন পলিসি এক্সপার্টকে হায়ার করে, এরকম আমি হায়ার করলে শাহেদ আলম আরো 10 জন এক্সপার্টকে হায়ার করে দিয়ে জিপিটি দিয়ে 2-5টা পলিসি তৈরি করতে পারতাম। বিএনপি কে হায়ার করে পলিসি দিছে না, তারেক রহমান নিজে বলতেছে আমি এটা করবো, ওটা করবো, এইভাবে করবো, ওভাবে করবো। সো আই চুজ দ্য লিডারশিপ, আই চুজ দ্য ভিশন, আই চুজ দ্য ক্যাপাসিটি, আই চুজ দ্য ক্যাপাবিলিটি এন্ড আই চুজ দ্য লেজিটিমেসি। 17টা বছর ধরে একটা রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য লড়ছে, তারা এত বছর পরে যখন গণতন্ত্রের সুযোগ এসছে, ভোটাধিকারের সুযোগ এসছে, আমি তাদেরকে এগিয়ে রাখবো না তো আমি 3 নাম্বার 4 নাম্বার বাচ্চাদেরকে এগিয়ে রাখবো? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 71-এর পূর্ণ দাবিদার তারা। সো দিস আর আমার রাষ্ট্রের পরিচালনার মূলনীতি এবং আমি এগুলোর জন্য আমি মনে করেছি বিএনপি ইজ এ লেজিসলেটিভ পাওয়ার। সো 5 তারিখের পরে আমি এই বিভাজন, হোমগ্রাউন বিভাজনের পক্ষে মতামত দিয়েছি এবং আমি বলেছি যে আমি বিএনপির পক্ষে সরাসরি কথা বলবো, কাজ করব। এখানে কোনো লুকোচুরির কিছু না, আমি লুকোচুরি করি নাই। আচ্ছা, তার আগ পর্যন্ত কিন্তু শাহরিয়ার ভাই বলছে আমার সংসদে যাওয়া উচিত। শাহরিয়ার ভাই থ্যাংক ইউ, বাট এটা জামাত যেভাবে আপনাদের মূল্যায়ন করে বিএনপি লোকজনকে মূল্যায়ন করে না, এটা করা উচিত। আপনাদের দুজনের মাঝখানে আমাদের আরো একজন অতিথি ডক্টর জাহিদুর রহমান, তিনিও হাজির হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনা। আপনি দুজনের মাঝখানে বসেছেন, এটা একটা ভালো বিষয় হয়েছে। জাহিদ ভাই শুরু করেন আপনি। এখন জাহিদ ভাই, আমরা যে আলোচনায় ছিলাম আসলে আজকে থেকে গত রাত থেকেই নির্বাচনী ডামাডোল যেটা, নির্বাচনী যুদ্ধ যেটা, সেটার মধ্যে ঢুকে গেছে আর কি দেশ। কিন্তু সেই জায়গায় এখনো কিছু মানুষ মানে আমাদেরকে প্রশ্ন করে, আপনাকেও নিশ্চয়ই এই প্রশ্নটা করে যে আসলে কি নির্বাচনটা হবে, হলে কি সুষ্ঠু হবে? 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর সহ যেই প্রশ্ন আছে, মানুষের মধ্যে শঙ্কা আছে, উদ্বেগ আছে, সেই জায়গায় কি আপনার এখনো মনে হয় যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত? আজকের খবর হচ্ছে, আমি একটু আগে যখন নিউজ পড়ছিলাম, আমরা ওখানে দেখলাম যে বিভিন্ন জায়গায় 5-6টা জায়গায়, কুমিল্লা, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারধর এবং অনেক মানুষ আহত হয়েছে। আপনার মনে হচ্ছে যে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশ প্রস্তুত? প্রথমত বলি, নির্বাচন হবে কি হবে না এই প্রশ্নটার পরিমাণ অনেক কমে গেছে 25 ডিসেম্বরের পর থেকে, যেদিন তারেক রহমান দেশে ফিরেছেন। ইনফ্যাক্ট এটা কম বেশি করে ছিল ওসমান হাদির হত্যাকাণ্ডের পর, এটা আবার একটু চড়েছিল 25 এবং ব্রিলিয়ান্ট জনাব তারেক রহমান ওই দিনই ঘোষণা করেছিলেন যে উনি ফেরত আসছেন। সেটা বেশ খানিকটা পরিস্থিতি শান্ত করে, উনি ফিরে আসার আগ পর্যন্ত সবাই আবার বলছে আদৌ কি আসবেন, আসলে দেখা যাবে। যখন চলে আসলেন সেদিন থেকে এটা কমলো, আর এখন আমাদের আলটিমেটলি সব প্রচারণা শুরু হয়ে গেছে। আমি মনে করি এই প্রশ্নটা ইদানিং আমি আর খুব একটা ফেস করছি না। কিন্তু অন্য প্রশ্নটা, নির্বাচন কেমন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, ডক্টর ইউনূসের সাথে দ্বিমত করে উনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হবে বলছেন। এটা শ্রেষ্ঠ নির্বাচন হচ্ছে না ফর শিওর, কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হবে। আপনি যেসব সংঘাতের কথা বলছেন, এটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে নির্বাচনের আগে বা এর মাঝামাঝি সময় যে পরিমাণ সংঘাত হবার কথা ছিল, আমাদের তো সংঘাত কিন্তু হয়নি। আমরা কেন যেন খুবই ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করি। ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করে লাভ নাই। ধরুন আমরা মধ্যপ্রাচ্যে কি হলো, আরব স্প্রিংয়ে কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, 4টা দেশে, সরিয়ে রাখি ওগুলো। নির্বাচন হয়েছে 2টোতে, ইজিপ্ট এবং তিউনিসিয়াতে। পরে কি হয়েছে সেটা যদি বলি, তার আগ পর্যন্ত সবার মধ্যে যে পরিস্থিতি হয়েছে, বাংলাদেশ মাচ বেটার পারফর্ম করেছে। সংঘাত হবে, মারামারি হবে, আনএক্সপেক্টেডলি, আমরা কোনোভাবে চাই না, প্রত্যেকটা জীবন মূল্যবান, কিছু মানুষ মারাও যেতে পারে। ভারত এত বছর গণতন্ত্রের চর্চা করে আনইন্টারাপ্টেড, ভারতে কখনো কোনো সামরিক শাসন আসেনি, এমার্জেন্সি ইন্দিরা গান্ধী দিয়েছেন, সামরিক শাসন আসেনি। তো সেই ভারতের নির্বাচন খুবই সহিংস এখনো হয়, সমর্থন করছি না, কিন্তু এগুলো এক ধরনের প্রবণতা। সুতরাং কিছু সহিংসতা হলেই খারাপ হবে আমি তা মনে করি না। কিন্তু এই নির্বাচনটা কেন ভালো হবে সেটা আমি বলতে চাই। নির্বাচন কমিশন বা সরকার, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন যে যথেষ্ট প্রস্তুত আছে ট্যাকেল করার জন্য, আমার কাছে আসলে মনে হয় না। তবে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনীর সদস্য থাকবে এবং এই নির্বাচনটা সেনাবাহিনীর জন্য একটা প্রেস্টিজ ইস্যু, তার চাইতেও জরুরি কথা। এবার একটু বলি, এটা নিয়ে কেউ পাল্টা প্রশ্নই করতে পারেন, আপনি কিভাবে বুঝলেন? সেটা হচ্ছে বিএনপি নির্বাচনে জিততে যাচ্ছে খুব বড় মার্জিনে। আচ্ছা, জিজ্ঞেস করতে পারেন কেন আমি আলোচনা এখন না, এটা কি আপনার মত? এটা আমার মত, আচ্ছা এখন এটা আমার মত হওয়াতে কি হয়েছে সেটা বলি। এরকম একটা নিশ্চিত বিজয়, ইফ আই এম কারেক্ট, আপনি ডিবেট করতে পারেন, আমি ভুল প্রমাণিত হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে একটা নিশ্চিত বিজয় যে দলটার সামনে আছে, সেই দলটা
মার খেয়ে হলেও, উস্কানি সহ্য করে হলেও সংঘাতে খুব বেশি জড়াবে না। আপনি খেয়াল করবেন 5 আগস্ট পরবর্তী সময় বিএনপি এটা করেছে সাধারণ ছাত্রের নামে। এটা কারা আমরা জানি। জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন স্লোগান দেয়নি। ছাত্রদল আগের অবস্থা হলে ছাত্রদল এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারতো, সংঘাত হতে পারতো। আপনি দেখবেন এগুলো ছাড় দেওয়া হয়েছে। এবং রাজশাহীতে তার ব্যানার ছেড়া, অনেক রাজশাহী কিছু, বিশ্ববিদ্যালয়ের আকসুর যে একদম তাই। secretary অনেক জি। ক্ষেত্রে মানে বিএনপি যে সাইজ, তার যে শরীর, সে চাইলে করতে পারতো, কিন্তু ওই যে সে একটা নিশ্চিত বিজয় তার সামনে আছে, এটাকে সে কোনোভাবেই আসলে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মনে হয় না। সেই কারণেই আমি মনে করি ইনকেপেবিলিটি আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারপর নির্বাচন কমিশনের, কিন্তু বিএনপি সর্বোচ্চ সংযম দেখাবে এবং আমি আশা করি জামায়াতও সেই পরিমাণ সংযম তারা আসলে দেখানোর চেষ্টা করবেন, কারণ জামাত বিএনপির সাথে সমানে সমানে ফাইট করতে পারবে। আমি সংঘাতের প্রশ্নে বলছি। আপনি বলছেন যে নিশ্চিত বিজয়, আপনার অ্যাজাম্পশন কি যে কত সিট পাইতে পারে? আচ্ছা, আমার অ্যাজাম্পশন আছে একটা ভয়ঙ্কর ডিজাস্টার হয়ে যেতে পারে বিরোধীদের। বিরোধী মানে আমি অলরেডি বিরোধী বলে ফেলছি। হ্যাঁ, বিরোধী জামাত বলতে- এনসিপি জামাত আচ্ছা, কেন হতে পারে বলি। বাংলাদেশের নিয়ম হচ্ছে, এটা ভালো খারাপ ইজ ডিফারেন্ট ডিবেট, প্রবণতা বলছি। জি। মানে অনেক সিটে তো কিছু আছে নিশ্চিত সিট, জামাতের অল্প কিছু আছে, বিএনপির অনেক আছে। কিছু আছে সুইং ভোটার্স থাকে, তারা ডিসাইড করে, দুই পক্ষ বেশ কাছাকাছি। বাংলাদেশের প্রবণতা হচ্ছে কখনো যদি জানা যায় বা শেষ মুহূর্তে জানা যায়, আগে হচ্ছে শেষ মুহূর্তে একটা ফ্লো তৈরি হতো যে এই দল ক্ষমতায় আসছে, Right. এবার এটা অনেক আগে জানা গেছে। তাতে কি হয়, সুইং ভোটারদের প্রবণতা হচ্ছে সরকারি দলের এমপি নির্বাচন করা। ধরে নিলাম কোন একটা সিটে মনে করছেন সুইং ভোটাররা যে না, জামাতের প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে বেটার মনে করছেন, Right. কিন্তু উনি যদি বুঝে যান বিএনপি ক্ষমতায় আসছে, ওনার মনে হবে কি আমার জেতা পার্টির এমপি লাগবে, কারণ উনি আমার এলাকায় বেশি উন্নয়ন করতে পারবেন। আমরা এমপির কাছে কিন্তু উন্নয়ন চাই, এমপির কাছে উন্নয়ন চাওয়ার কথা ছিল না, ওটা আরেক পলিসি ডিবেট, আমরা ওইদিকে যাচ্ছি না। তো উনি মনে করবেন যে ওকে ভোট না দিলে- আপনি যেই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য কিন্তু আগে আওয়ামী লীগের অনেক নেতাদের কাছ থেকে জি, আমরা শুনতাম। জি, জি। তা আপনারা সেই জায়গায় একটা নিশ্চিত বিজয়ের কথা মানে সামনে নিয়ে আসছেন। এক্স্যাক্টলি বলবেন যে আপনার অ্যাজাম্পশন কি, কত সিট হতে পারে? ওই যে বললাম, 298টা ধরেন না, ইলেকশন হচ্ছে। এরকম পরিস্থিতি হলে ইভেন এখানে একটা প্রশ্ন আছে, বিএনপির স্বতন্ত্র আছে, জি। স্বতন্ত্র সম্ভবত 79টা সিটে আছে, জি। এর মধ্যে আবার ক্যান্ডিডেট বেশি, মানে মানে একাধিক বিদ্রোহী, সদস্য জি। আছে, বিদ্রোহী Right. যারা আছে, এরা কিছু সিট পাবে এবং দুই পক্ষের ফাইটে জামাত কিছু সিটে বাড়বে। তারপরে ইভেন বিএনপি 250-র কাছাকাছিও চলে যেতে পারে যদি ওই জোয়ারটা হয়। 250 ওই জোয়ারটা যদি হয়, আর তাহলে জামাত কত পাবে? আর ওই জোয়ারটা যদি না হয়, জি। ওই জোয়ারটা যদি না হয়, বিএনপি 200 খুব কমফোর্টেবলি ক্রস করবে। আচ্ছা, তাহলে জামাত কত পাবে? যদি ওই জোয়ার, যেটা কথা বললাম যে জেতার দলের এমপিকে নির্বাচিত করো, সেটা যদি হয় খুব লিবারেলি আমি যদি চিন্তা করি, জামাত এনসিপি জোট 50 পর্যন্ত যেতেও পারে। আর 50 যদি ওই ফ্লোটা তৈরি হয়, তা আরো অনেক কম সিট পাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। আচ্ছা, তাহলে জামাত হবে বিরোধী দল, জামাত প্রধান বিরোধী দল হবে। এনসিপি জোট যদি 50 সিটস পায় এই নির্বাচনে, এটা তাদের রাজনীতির জন্য খুবই পজিটিভ। অনেকে না মানে এই যে একটা হাইপ তুলছে, এই হাইপেরও কারণ আছে, এই হাইপটা তারা তুলছে ওই কারণে যারা সুইং ভোটার আছে তাকে এটা বোঝানো আমি কিন্তু ক্ষমতায় চলে যাবো, সুতরাং আমাকে ভোট দাও। Right. এই হাইপটা ওই কারণে তোলা হচ্ছে। আচ্ছা, আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যদি একটু বলেন যে জাহিদ ভাইয়ের অনুমান, ধারণা যে বিএনপি যদি হাইপ থাকে, যেভাবে চলছে জোয়ার, যদি বিএনপি সেভাবে আগাতে পারে, তাহলে 250 আসন তারা নিশ্চিত করবে এবং জামাতের যে সম্ভাবনা জোট আছে তারা তাদের হয়তো বাকি 50টা বা 40-48টা সিট তারা পাবে। আপনার কি? আচ্ছা, আপনার জাহিদ ভাই যে কথা বলছে, গতকাল সেদিন বোধহয় একটা মানে জাহিদ ভাইরা তো জ্ঞান গর্ব কথা বলে, মাঝে মাঝে আমাকে এগুলো একটু রিভিউ করতে হয়, নাহলে তার আমার অত শক্তি নাই এগুলোকে প্রোটেস্ট করতে। জাহিদ ভাই যেভাবে বললো, এটা বোধহয় এনসিপির কোন মেয়ে একটা বলছিলেন যে জাহিদ ভাইয়ের এই প্রিডিকশনটা বিএনপির জন্য খুবই উপকারী যদি বাস্তব হতো। তা আমি ওই মেয়েটার সাথে, ওই আপার সাথে একমত হয়ে বলতেছি যে হ্যাঁ, দিস ইউটোপিয়া অনেকেই ভাবতেছে, আমি এটাকে ইউটোপিয়া বললাম। ইউটোপিয়া, হ্যাঁ, জি। এবং তার আগে একটু হায়ার কথা বলি, জামাত ইসলামের পলিসি সামিটে জামাত ইসলাম কাউকে হায়ার করে না। যারা ছিল তারা একদম দায়িত্ব নিয়ে বলতেছে, 6 মাস না, পুরা বছর ধরে কাজ করে ওখানে যদি ডক্টর আশিকুর রহমানের কথা বলেন, নাসিরুদ্দিন আহমেদের কথা বলেন, এনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করে, ওন করে এবং তারাই পলিসিটা তৈরি করছে। সুতরাং এই হায়ার করার কথা, এই কথাটা এবার বলা ঠিক না। আচ্ছা। আর আমির জামাত প্রথম দিন থেকে বলে আসছে। এবার আপনার এই প্রিডিকশনের কথা, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ইন্ডিয়া তো বলেই দিছে যে বিএনপিকে 250 দিয়ে দেবে। সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভারতের, এই কথাটা কেন বললাম, জাহিদ ভাই একটু আগে বললেন 25 তারিখের পরে দেশে রাজনীতি ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমিও কিন্তু এর সাথে একমত, কারণ 25 তারিখের এক সপ্তাহ আগে বললেন আমার ফিরে আসাটা আমার হাতে না, এটা রাত পর্যন্ত ব্যাখ্যা দেননি। আমার ফিরে আসাটা আমার হাতে না, তাহলে 25 তারিখে আমার হাতে যেদিন গুলিবিদ্ধ হলো সেদিন কি ঘটনা ঘটলো সে কথাটা বলেন। কেন বলতেছেন যে আমার হাতে না, আমার হাতে না, সেটাই আপনি এক সপ্তাহের মধ্যে চেঞ্জ হয়ে গেল, তাহলে কার হাতে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই জিনিসটা আমরা জানবো না, যে বলছে এই কথা তারই স্টেটমেন্ট দেওয়া উচিত। সেই স্টেটমেন্ট আমরা 300 ফিটেও পাইনি আর শাহজালালেও পাইনি। জি। তাহলে ভাই যেটা বললো 25 তারিখের পর চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জ হওয়ার পিছনে যদি ফিরে আসার পিছনে যদি কিছু থাকে নাটক, সেই নাটকটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর আমি বিশ্বাস করি এবারের ইলেকশনে ইনশাল্লাহ এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। 2008 এর মতো কোনো ইলেকশন এবারে হবে না। আচ্ছা। এইটা যদি না হয় তা কেন বললাম, ভাইরা তো না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলেন নাই কিন্তু জাহিদ ভাই না, না, একটা আমি অনুমানের বললাম কথা, যে ভাইয়ের কথা বললাম। বলেছেন। এবার আপনার প্রেডিকশনটা কি আমরা আমি সেটা শুনি। সেটা বলতেছি আপনাকে, ভাই যেটা বলতেছেন ভাই, আর আমি সেটা বলতে, আমি তো ভাই দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কি, মানুষ এবার চায় দুর্নীতিমুক্ত, যারা দুর্নীতিকে সমর্থন করে তাদেরকে ভোট দিবে না। মানুষ কাকে ভোট দিবে না? যারা ব্যাংকের টাকা লুটপাট করে, যারা ঋণ খেলাফি, তাদেরকে যারা নমিনেশন দিচ্ছে তাদেরকে ভোট দিবে না। এটা তো আমি দেখতে পাচ্ছি যে আমি এলাকাগুলো ঘুরে ঘুরে এটা দেখতে পাচ্ছি। যদি এটা ঠিক হয়ে থাকে, আমার পারসেপশন, তার যদি প্রথম আলোর মতো যদি ওরকম গোজামিল যদি না সার্ভে না হয়ে থাকে, তাহলে পারসেপশন হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত জি। যে এবারে ইলেকশনে ইনশাল্লাহ মানুষ সঠিক কাজটাই করবে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে
ক্ষমতায় যে যাক অ্যাবসলিউট মেজরিটি কেউ পাবে না, অ্যাবসলিউট মেজরিটি কেউ পাবে না। যদি আপনাকে আমি সেটা বলি জামাত মানে 151টা কেউ পাবে না। অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে আপনার হচ্ছে 2/3 যেটাকে বলা হয়, 2/3 এটা কেউ পাবে না। এবং আমার ধারণা যেই বিরোধী দল যাক আর যেই সরকারের যাক তার মধ্যে 10-15টার বেশি ডিফারেন্স হবে না। মানে কেউ যদি ধরে নেন, একটা কথা বললাম যে গতকাল না পরশু দিন বোধহয় মহাসচিব সাহেব বিএনপি বলছে ঠিক আছে ক্ষমতা যদি মানুষ আমাদেরকে ভোট না দেয় বিরোধী দল হবো, তার মানে সেটা কিন্তু কন্ট্রাডিক্ট হচ্ছে ভাইয়ের কথার সাথে। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে বিএনপি যদি পায় 160 হতে পাবে, জামাত ইসলাম 140 পাবে, অথবা জামাত ইসলাম 160 পাবে, বিএনপি হয়তো 140 পাবে। দ্য ডিফারেন্স ইজ নট দ্যাট বিগ, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর একটা জিনিস এই বিএনপির কথা বললে এখানে আমার কাছে মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট যাদের বিএনপির আছে এটা একটা বিগ চাঙ্ক অফ অ্যামাউন্ট এবার বের হয়ে আসবে। কারণ এখানে যেমন আমি একটা জিনিস মানুষের সাথে কথা বলে দেখলাম, যেমন কোদাল মার্কা নিয়ে দাঁড়াইছে সাইফুল ভাইকে কোনো মানুষ চেনে না, কোদাল মার্কা মানুষের এবার মার্কা দেখে আমাদের দেশের মানুষ ভোট দিতে অভ্যস্ত। সো মার্কা হচ্ছে দুইটা মানুষের কাছে, ধানের শীষ না হলে কি দিবে দাঁড়িপাল্লা। ধানের শীষ যখন নাই অল্টারনেটিভ পছন্দ করতে পারবে তখন মানুষের কাছে আসবে ফেস, নন ফেস। নীরব ভাইয়ের ফেস হচ্ছে পুরো এলাকায় নন ফেস, এটা অস্বীকার করার কোনো না। নীরব ভাই বলতে যে তেজগাঁও এলাকায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু বিএনপি থেকে দাঁড়ান, জি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাহলে কিন্তু সে তো বিএনপি, জি সে তো সবার কাছে কি সে বিএনপি। জি। সো আমার কাছের লোকটাকে নীরব ভাই ভাববো আমি। সো ওই কারণেই কিন্তু ইন্ডিপেন্ডেন্টের হয়ে যাওয়ার, যেটা বললো ভাই বিএনপির ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অনেক বের হয়ে আসবে। সো আমার এই প্রেডিকশন আমি করার মালিক না, কিন্তু আমার কাছে মনে হয় যে যেটাই হোক এবারের ইলেকশনে কেউ অ্যাবসলিউট মেজরিটি পাবে না এবং ডিফারেন্সটা হার খুব বেশি হবে আচ্ছা, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়। আচ্ছা, এই প্রেডিকশনটা আবার শাহিদ ভাইয়ের কাছ থেকে শুনি। আমি প্রেডিকশনে করতে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, বিকজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা প্রেডিকশন করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের আবার ভাইও করছিল না, আমার prediction ঠিক হয়েছে, আমি বলবো। আমি বলবো, ইনফ্যাক্ট সবাই মিসইন্টারপ্রিট করে, আমি একটু শেষ করে ফেলি। না, ছাত্র জি। শিবিরকে ভোট না দেওয়ার জন্য আমার একটা আহ্বান ছিল, এটা হচ্ছে নীতিগত পয়েন্টে, কিন্তু ওখানে ছাত্র শিবির জিততে পারে, জিতবে এই সম্ভাবনা নিয়ে আমার প্রেডিকশন ছিল। তবে মার্জিন এত বড় হবে সেটা আমি নিজে চিন্তা করি না, কিন্তু সেই প্রেডিকশন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগরেও ছিল? ওর পর আসলে আর কোনো প্রেডিকশন করি নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যখন হয়ে গেছে এরপর অন্যান্য জায়গায় হয়ে যাবে, রাজশাহী চিটাগাংয়ে তো হবেই, কারণ আমরা ট্রেডিশনালি জানি এগুলো ছাত্র শিবিরের জায়গা ছিল। সো ওটা ছিল। ইট ডাজন্ট ম্যাটার না। আমি যে প্রেডিকশনে মানে ছাত্র শিবিরের ভোট না দেওয়ার আহ্বান যেখানে জানিয়েছি সেই ভিডিওতেই বলা আছে যে আমি অনুমান করি যে তারাই জিততে যাচ্ছেন, এটা বলেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডাকসুর নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে না ওটা না, আপনি আগে আপনার প্রেডিকশনটা আমরা একটু শুনি। আপনাকে বলতে না ভাই বলতে যে ন্যাশনাল ইলেকশনের একটু প্রেডিকশন শুনি। এখন আমি বললে এটা নিয়ে আবার ট্রল। আরে না বলেন না কেন ভাই, এখানে আমরা বলতে পারেন, আমি দেখি যে জামায়াত ইসলামী আসন পাচ্ছে অ্যারাউন্ড 19 থেকে 34টার মতো। 19 থেকে 20টাও না, না 19 থেকে, আচ্ছা 19 থেকে 34টার মতো। আচ্ছা। এনসিপি পাবে অ্যারাউন্ড দুইটা, আমি ধরছি, হয়তো আরেকটু হইলে মানে 3টা হইতে পারে আর কি। আচ্ছা। আর এটা ঠিক যে বিপুল পরিমাণ স্বতন্ত্র প্রার্থী বেরিয়ে আসবে এবং এটাকে জাতীয় পার্টির হয়তো তাদের রংপুরে 26টা আসন, 26টা আসনের মধ্যে আমার ধারণা বিএনপি 7 থেকে 10টা আসনে খুব ভালো পজিশনে আছে, জামায়াতও বেশ কিছু পজিশনে ভালো পজিশনে আছে। সুতরাং তাদের যে একটা স্ট্রং হোল্ড বলা হতো রংপুর, সেই জায়গায় জাতীয় পার্টি খুব বেশি আসন পাবে বলে আমার মনে হয় না। আমি অন্তত 6টা থেকে 7টা তো দেখি। এটা হলো আপাতত, কিন্তু আমরা জানি না যে আওয়ামী লীগের যে ভোট সেটা কোন দিকে যাওয়ার জন্য তারা অফিসিয়ালি নির্দেশ করবে। সেটা যদি হয় তাহলে এইটার পরিবর্তন হতে পারে আর কি। আওয়ামী লীগের একটা ভোট আছে আপনার বলে মনে হয়? আমি মনে করি এটা শাশ্বত, আওয়ামী লীগের ভোট থাকবেই। তারা ভোট কেন্দ্রে যাক আর না যাক তাদের ভোট আছে, এবং এই ভোটের একটা বড় অংশ যে জামাত ইসলাম টানার চেষ্টা করছে এটা তো আপনি অস্বীকার করবেন না। আমি এটা পুরোপুরি অস্বীকার করি এবং আমি এটা বলতেছি আওয়ামী লীগের ভোট বলে কিছু নাই। আপনি 34% ভোট ছিল মুসলিম লীগের, আওয়ামী লীগের ভোট বলে কিছু নাই। জামায়াতের বিভিন্ন জায়গায় এটা পত্রপত্রিকায় আসছে। আমি আপনাকে বলি দেশে শাহরিয়ার কবির আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে জামায়াতের প্রার্থী তারা চাইছে ভোট চাইছে, এবং তারা ক্ষমতায় গেলে তারা ওখানকার এমপি হলে তার মামলাগুলো তিনি দেখবেন, তারা দেখবেন, এই কথা বলেছেন। যদি কেউ বলে, আমি আপনাকে আবার বলতেছি, আমি এটাকে কিন্তু প্রতিবাদ করি, নিন্দা করি, এবং যারা ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের সাথে যদি জামাতও করে তাহলে আমি এইখানে বসে থেকে আমি বলে যাচ্ছি, আমি সেদিন থেকে এটা যদি সত্যিকার প্র্যাকটিক্যাল হয় সেটা আমি জামাতের বিরোধিতা করি। আচ্ছা, প্রথম কথাটা বলছেন না যে আগে বলে দিই এটাকে উনি যে বলছেন ভোটে না, আমি শুনেন ভোটের কথাটা আমার কথা হলো যে ভাই যেটা বলছে আমাদের এখানে সুইং ভোট সবচেয়ে বেশি, যেটা হচ্ছে ভোটে কে জিতবে না সেটা নির্ভর করে এই সুইং ভোটের উপর। মানে যারা ওই যে বললেন না হাওয়া দেখে ভোট দেয়, এটা কিন্তু আমাদের দেশে এটাকে মেনে নিতে হবে। এই সুইং ভোটের সংখ্যাটা বেশি, সেজন্য 3-4 দিন আগে কিন্তু প্রিডিক্ট করা যায় না। 3-4 দিন আগে আপনি বুঝে ফেলে দিবেন যে কে ক্ষমতায় যাচ্ছে। এখন তারেক রহমান যেভাবে এই দেশে আসছে এবং যে পরিমাণ মানুষ হয়েছে, আপনার কি মনে হয় না হাওয়া ওইদিকে গেছে? এইবার আপনার উত্তরটা দিয়ে দিই। আপনি 300 ফিটের সাথে জানাজার তুলনা করেন। 300 ফিটে আপনি 10টা ট্রেন ফ্রি দিচ্ছেন, 100 বাস দিচ্ছেন। তারপর যে লোক, যখন আপনি হৃদয় থেকে কাউকে ভালোবাসবেন তখন ফ্রি ট্রেন বাসের দরকার নেই। আপনি আজকে যদি ওই জানাজার সাথে যে আজকে সিলেটের তুলনা করেন, এবং আমি আপনাকে বলি আমি 2টা ছবি আজকে দেখলাম, বেগম খালেদা জিয়া যখন গেছিলেন সিলেটে তখনকার ছবি দেখলাম আর আজকের ছবিও দেখলাম, আর কিছু বলবো না। আপনারা এই ছবি 2টা গুগল থেকে নিয়ে দেখেন,
লোক সমাগম কারটাই বেশি হচ্ছে। বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান মানুষের অন্তরে আছে, এবং ভাই যে কথা বললো ওই জায়গায় থাকতে হবে, তবেই বিএনপি যদি ক্ষমতা আসে আমার চেয়ে খুশি আর কেউ হবে না, কিন্তু সেই জায়গায় বিএনপি নাই। ঠিক আছে, কিন্তু আপনাদের জামাতের এই লোকজন আপনাদের ওনারা খালেদা জিয়া জিয়াউর রহমানকে মাথায় তুলে রাখবেন, কিন্তু তারেক রহমানের প্রশ্ন যখন তারেক রহমানের প্রশ্ন শুনেন নবী ইউসুফকে না কাকে যেন আমাদের ইয়েকে এটাকে কি বলে ইহুদিরা, আমি তো ওইটা জানেন তো যে ইসমাইল আলাইহিস সালামকে তারা মানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই মনে করে না, হ্যাঁ তাই তো ইহুদিরা, তো তারা সবকিছু ঠিক আছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তাদের কোনো কাহিনী নাই, কিচ্ছু নাই, যেটা আমাদের। কিন্তু আমরা যদি বলি যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমরা ধরি যে তিনটা ধর্মেরই একটা স্ট্রিম ওখান থেকে শুরু, তো ওনারা সকল কর্মকাণ্ড ইউসুফ নবীকে নিয়ে, ইসমাইলের আমাদের হিসাবে নাই। জামাতের লোকজন যারা আছে জিয়াউর রহমান খালেদা জিয়া পড়লে মানে একেবারে সব ঠিক আছে, তারেক রহমান মনে হয় যে একদম অচ্ছুত, ওনাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম জাহেদ ভাইয়ের কাছে একটু ছোট করে জিজ্ঞেস করি, আপনি যেহেতু যে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেখানে আপনারা সংস্কার কমিশনে সেখানে যে প্রস্তাবটা দেওয়া হলো যে আপনার যেসব আসনে একজন মাত্র প্রার্থী থাকবে সেখানে না ভোট রাখার যে বিধান আছে, আপনারা কি এইভাবেই চেয়েছিলেন না ভোট? না, আমরা না ভোট আসলে ইউনিভার্সালি চেয়েছিলাম, যেটা একসময় হয়েছিল, এটা সব ক্ষেত্রেই থাকবে, কিন্তু এটা শেষ পর্যন্ত যেটা হয়েছে এটা মন্দের ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমাদের দলগুলো ওই না ভোটের ব্যাপারে এখনো প্রস্তুত না। আমরা চেয়েছিলাম হবে শুধু না, এটা নিয়ে আমাদের কমিশনে ডিবেট হয়েছে না ভোটটা কেমন থাকবে, সিম্বলিক কিনা। 8 সালে কিন্তু সিম্বলিক ছিল, না ভোট যদি ফার্স্ট হতো কিছু ছিল না, কিন্তু আমরা অনেক চিন্তা করে এমনও করেছিলাম না ভোট যদি ফার্স্ট হয়ে যায়, এটা ইনফ্যাক্ট কোনো দেশের ন্যাশনাল ইলেকশনে নাই, কোনো জায়গার মিউনিসিপ্যালিটি বা এসব ইলেকশনে আছে, সেই ক্ষেত্রে আবার নির্বাচন হবে, আচ্ছা, যেহেতু না ভোট বিজয়ী হয়ে গেছে। জি, আবার কোনো জায়গায় এটা আছে যে সেকেন্ডারি সিম্বলিক হিসাবে, আমরা শেষ পর্যন্ত বলছি যে সিম্বলিক হলেও সব জায়গায় থাকুক। 111 এর সময় যখন একটা ইয়াং গ্রুপ, তখন আমরা একেবারেই ইয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র, সেই সময় তারা যেই না ভোটটা যেভাবে রেখেছিলেন যে কেউ যদি চায় যে আমি এই গতানুগতিক রাজনীতি তাদেরকে আমি ভোট দিব না, সেই ব্যাপারটা কিন্তু তারা রেখেছিলেন, এবং ছিল, এবং সেটা সিম্বলিক ছিল, মানে কোনো আসনে যদি এমন হয় প্রার্থীদের যে কারো চাইতে না ভোটের পরিমাণ বেশি হয়, তাতেও কিছু আসবে যাবে না প্রার্থীদের মধ্যে। আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আসলে, যে একটু বলে রাখার ভালো, এখন যেটা হয়েছে এটা মন্দের ভালো এই অর্থে 2014 সালে যদি এই ফর্মেও না ভোট থাকতো 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যেত না, অন্তত নির্বাচনের দিন পর্যন্ত ভোটটা যেতে হতো। আচ্ছা আচ্ছা, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট হতো না। আমাদের আলোচনার একটা এজেন্ডা হিসেবে আমরা রেখেছিলাম যে আজকে আইসিসির সিদ্ধান্তে বিসিবি আসলে এইরকম একটা সিদ্ধান্তের কথা বলেছে, তারা চেষ্টা করবে ভারতে যদি খেলা